2024 লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও শাসক দল বিজেপি বিভিন্নভাবে প্রচারে এগিয়ে রয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখলের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির বিভিন্ন শাখা সংগঠন নিজেদের মতো করে দলকে এগিয়ে রাখার চেষ্টা করছে। সরকারের কাজের, সরকারি প্রকল্পের প্রচার চলছে জোর কদমে। অন্যদিকে বিরোধীরা এখনো এক হবার জন্য আলোচনায় ব্যস্ত। তারপর শুরু হবে আসন সমঝোতার পালা। শেষ অবধি কতটা ঐক্যবদ্ধ লড়াই করতে পারবে আইএনডিআই জোট, তা নিয়ে এখনো সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল। তবে বিজেপির প্রচারের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। তাই এখন প্রশ্ন হচ্ছে, মোদী সরকারের গ্যারান্টি কতটা প্রভাবিত করবে গণদেবতাদের। চলুন তা নিয়ে আজ সংলাপ করা যাক, কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমাদের সংলাপের বিষয় লোকসভা নির্বাচনে সরকারি প্রকল্পের প্রভাব। আর আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিজ্ঞানকর্মী প্রদীপ্ত রায় এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। দুজনকেই স্বাগত। প্রযোদা, এই যে প্রকল্প আমরা বলি কেন্দ্রের বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে, জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো, যেখানে সেই প্রকল্পগুলো যারা পায়, সেই সব প্রকল্পের সুবিধা যারা পায়, বেনিফিশিয়ারি আমরা তাদের বলি, সুবিধা বলি, লাভার্থী, এই প্রকল্পগুলো পাওয়ার পর ওনারা কতটা প্রভাবিত হয়? আপনি আলোচনার শুরুতেই বলেছেন কি মোদী সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকার নয়, বিজেপি সরকার নয়, মোদী সরকারের প্রকল্প, অর্থাৎ একজন ব্যক্তির সরকার, মানে প্রায় মোদী সরকার প্রকল্প নয়, মোদী কি গ্যারান্টি হিসেবে সরকারিভাবেই প্রচার করা হচ্ছে, একদম, অর্থাৎ একজন ব্যক্তির গ্যারান্টি। ভারতবর্ষের সংবিধানে এরকম কোন জায়গা নেই যে সেখানে একজন ব্যক্তিকে এইভাবে হাইলাইট করার কথা, সেটা সংবিধান বহির্ভূতভাবে হাইলাইট করা হচ্ছে এবং সেটা অনেকে মেনেও নিচ্ছে, মানে যার ভক্ত ওনার ভক্তরা মেনে নিচ্ছে, সেটা ওটাই চাইছে এবং ভারতবর্ষের একটা বড় অংশের লোক সেটা চায়। সেই জন্য এই ধরনের প্রচার করা হয়, একজন ব্যক্তির গ্যারান্টি। কোন ব্যক্তির তো আসলে রাজতন্ত্রে হয়, গণতন্ত্রে হয় না এভাবে একটা ব্যক্তি সবকিছু ছাপিয়ে যাওয়াটা। আসলে এর মধ্যে লুকিয়ে আসে আসলে এই সরকারি প্রকল্পগুলি মানুষকে কতটা প্রভাবিত করছে। আসলে এই প্রকল্পগুলি যখন নেওয়া হয়, তার যে বাজেট করা হয়, তার মধ্যে একটা বড় অংশের প্রচারের জন্য ব্যয় করা হয়। আমরা ত্রিপুরাতেও দেখেছি যে বিভিন্ন, মানে এই যে জনকল্যাণমূলক যে প্রকল্প নেওয়া হয় কোট আনকোট, তো সেগুলিতে দেখা যায় যে প্রচারের জন্য, বিজ্ঞাপনের জন্য একটা বড় অংশ ধরা থাকে এবং সেটা ব্যয়িত হয়, এবং সে ব্যয়িত হওয়ার পেছনে যে কি অঙ্ক কাজ করে এবং কত কিছু আছে ভেতরে হিসাব, সেটা তো আমি আজকে আলোচনায় আর যাচ্ছি না, সেটা সবাই জানে। এখন দুটো ব্যাপার আছে, একটা ম্যাক্রো লেভেল, একটা মাইক্রো লেভেলে হিসেব করার ব্যাপার আছে। আমরা যদি ম্যাক্রো লেভেলে হিসেব করি তাহলে দেখবো যে আসলে সরকারি পরিসংখ্যান যেগুলি দেখানো হয় সেগুলিতে আমরা দেখবো যে ডেভেলপমেন্টের ব্যাপারটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। আচ্ছা, ঠিক আছে, সেটা নামে না সাধারণত। যখন সরকারের মানে ক্ষমতাসীন যে দল থাকে, ওরা যখন ক্ষমতা থেকে হটে যায়, তখন আবার দেখানো হয় যে আসলে আগের হিসেবে ভুল ছিল, এখন নতুন যে সরকার আছে তার হিসাব ঠিকঠাক আছে, সে আবার ডেভেলপমেন্টে দেখে যাচ্ছে। আচ্ছা, তো এখন হিসাব মতো যেটা আছে, যে বর্তমান যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলি আমরা জানি, তার মধ্যে একটা হচ্ছে যে ওই যে উজ্জ্বলা যোজনা প্রকল্প, আরেকটা হচ্ছে রান্নার গ্যাস বাড়ি বাড়ি দেওয়ার প্রকল্প, তারপর আছে রেশন দেওয়া, 5 বছরের জন্য আরো বাড়িয়েছে, মাথা পিছু 5 কেজি চাল এবং অন্যান্য যে আরো রেশন সামগ্রী দেওয়ার ব্যাপারটা আছে। এইগুলি সবই হচ্ছে মানুষকে মানে প্রভাবিত করার বিষয় আছে তার মধ্যে, এবং প্রভাবিত হচ্ছেও মানুষ, একটা বড় অংশের মানুষ প্রভাবিত হচ্ছে। আচ্ছা, কিন্তু সেটা কতটা, আসলে বর্তমান সরকার বা মোদী সরকার কি আদৌ নিজেরাও কি এই ব্যাপারে কনফিডেন্স আছে ওদের, যে শুধুমাত্র এগুলোর উপর, এই উন্নয়নমূলক কাজের উপর নির্ভর করে তারা নির্বাচনে জিতে যাবে? তাদের নিজেদেরও কিন্তু সেরকম মানে আত্মবিশ্বাস নেই। যদি থাকতো তাহলে এই যে বর্তমান যে সমস্ত কার্যক্রম ইলেকশন ম্যানেজমেন্টের জন্য, এই যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের এই যে ব্যাপক সক্রিয়তা, তারপরে এই যে 22 জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে, এই উদ্বোধনের যে ব্যাপকতা, যে উন্মাদনা, সেই উন্মাদনাগুলি এভাবে সৃষ্টি করা হচ্ছে যে সারা দেশ জুড়ে যে হিন্দুত্বের আবহ তৈরি করা হচ্ছে, এত কিছু করার দরকার লাগতো না, শুধু ডেভেলপমেন্টের উপর যদি দাঁড়িয়ে শুধু ইলেকশনটা তৈরি করা হতো। এর নানাবিধ ব্যাপার আছে তার মধ্যে, ডেভেলপমেন্ট একটা অংশ, এবং তার যে সুফল কতজন লোক পেয়েছে সেটা হচ্ছে এখানে দেখার বিষয় আছে। তো স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিতে পারি। আমি আমার এই গত 15 দিন আমি
ত্রিপুরা থেকে বাঁশ এবং বেতের যে হ্যান্ডিক্রাফটস আছে আচ্ছা। সেগুলি রপ্তানিমূলক যে সম্ভাবনা আছে রপ্তানির, সেটা নিয়ে আমি একটা সার্ভে করছি। গত 15 দিন ধরে আমি সার্ভেটা করেছি। চমকপ্রদ রেজাল্ট হচ্ছে যে একটিও ক্লাস্টার আমি ত্রিপুরাতে পাইনি যারা এই প্রোডাকশন দেওয়ার মতো ক্ষমতা রাখে, বা আদৌ কোনো ক্লাস্টারের কার্যকরী অস্তিত্ব নেই। আপনি আচ্ছা। হিসেব করুন, আজকে বিধানসভা অধিবেশন চলছে, যদি একটা প্রশ্ন করা হয় ত্রিপুরাতে শিল্প ক্ষেত্রে কি কি উন্নয়ন হয়েছে, দেখবেন বড় ডাটা সরকারি দপ্তর থেকে দেওয়া হচ্ছে আচ্ছা। যে বাঁশ বেতের উন্নয়নের প্রকল্পে কি কিভাবে কতজন বেনিফিশিয়ারি পেয়েছেন, বেনিফিশিয়ারি কাজ করছেন, এবং তারা কি কি বেনিফিট পেয়েছেন, কত টাকা লোন পেয়েছেন, এবং কত টাকার উৎপাদন হয়ে যাচ্ছে। আপনি জানেন যে আমরা যখন এই পাইনাপেলের কাজ করেছিলাম, আমরা যখন কি বলে ওটাকে খাদ্য প্রক্রিয়াকরণের কাজ করেছিলাম, তখনও দেখেছিলাম ডাটা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কিভাবে জাগলারি করা হয়। ঠিক আছে, যে সরকারি করে থাকুক, মানে দেখা যাচ্ছে সরকারি প্রকল্পগুলি যে তথ্য যে দেওয়া হয়, একজন সচেতন নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের অবশ্যই সরকারি ডাটার উপর নির্ভর না করে আমাদের বাস্তবগুলি দেখা দরকার। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি বলছেন, তাহলে এখানে আমি একটু আপনার কাছে চাইবো বিস্তারিত, যে আপনি যেটা বললেন যে বাঁশ বেতের কাজের জন্য যে অর্ডারের জন্য আপনি বলছেন এমন কোনো ক্লাস্টার নেই যেটা অর্ডারটা সম্পূর্ণ করতে পারবে, মানে আপনাকে এত কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করে দিতে পারবে এটা পার্টিকুলার টাইমের মধ্যে। বাস্তবে নেই। আমি মানে একটা ম্যাক্রো প্রসঙ্গে, আমি মাইক্রো প্রসঙ্গে আমি কথাটা বললাম আর কি, যে মাইক্রো লেভেলের ক্ষেত্রে একটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আচ্ছা, প্রতিটি ক্ষেত্রে তাই হয় যে উন্নয়ন যে প্রকল্পগুলি থাকে, ডাটা স্ট্যাটিস্টিক্স সেগুলি যেগুলো দেওয়া থাকে, বাস্তবত সেটার থেকে অনেক বেশি, বাস্তবত সেটা অনেক ফারাক থাকে, সেটা বলতে চাইছি। এবং নেই, এটা ঘটনা। আমি ত্রিপুরা রাজ্যে, এবং আমি সেটা বিসিডিআই খোঁজ করে নেওয়ার পরে দেখেছি যে ত্রিপুরা রাজ্যে এই সামগ্রী দেওয়ার মতো ওয়েল ইকুইপড কোনো সংগঠন নেই, কেউ দিতে পারবে না। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা যে আমি কথা প্রসঙ্গক্রমে বাস্তবটা বোঝার জন্য যে মাঠে নেমে যে দেখতে হবে আসলে কি হয়েছে। তো এখন এই যে দেওয়া হচ্ছে, ধরুন উজ্জ্বলা যোজনা প্রকল্প, তাতে দেখা গেছে যে ভারতবর্ষের যতগুলো গ্রাম আছে সবগুলি গ্রাম উজ্জ্বলা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে গেছে। 615টা জেলা ছিল, এখন আরো বেড়েছে, 700-এর উপর জেলা হয়েছে, 723টা জেলা বোধ আছে, সবাই এই যোজনার প্রকল্পের অধীন আছে। সাস্টেইনেবিলিটি সেটা নিয়ে কিন্তু কেউ চর্চা করছে না, সেই প্রশ্ন কেউ তুলছে না। আচ্ছা, ঠিক সেরকম ভাবে এই যে রান্নার গ্যাস দেওয়া হচ্ছে, 99% বাড়িতে রান্নার গ্যাস আছে, মহিলা রান্নার গ্যাস ব্যবহার করছে বলা হচ্ছে, কিন্তু আসলে বাস্তবত 60% সে ব্যবহার করছে না, কারণ পরবর্তী সময় গ্যাসের দাম এত বেড়ে গেছে যে সেখানে গ্যাসের রান্না করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, ঠিক সেরকম ভাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে মান্দাইয়ে আমি গেছিলাম গত বছর, সেখানে একটি স্কুলে একটা ওয়াটার পিউরিফায়ার বসানো হয়েছে, সেই স্কুলে কোনো ওয়াটার কানেকশন নেই, কিন্তু ডাটা স্ট্যাটিস্টিক্স যখন হিসেব করা হবে বলা হবে এরকম আরো অনেক স্কুল আছে যাদের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের আওতায় চলে এসেছে, কিন্তু বাস্তবে সেখানে ওয়াটার কানেকশন নেই। কিন্তু কোথায় একটা ওয়াটার পিউরিফায়ার বসিয়ে আছে, মানে কানেকশন নেই, জলের কানেকশন নেই, ওয়াটার জলের উৎস নেই, কিন্তু পিউরিফায়ার আছে। আচ্ছা, ঠিক এরকম ভাবে দেখা যাবে যে বহু জায়গায় হয়তো মানে স্যানিটারি তৈরি করা হয়েছে, এই যে শৌচাগার তৈরি করা হয়েছে, জলের উৎস নেই। আমি ঝাড়খণ্ডে দেখেছি, ঝাড়খণ্ডে বহু গ্রাম এরকম আছে যেখানে জলেরই উৎস নেই, ছাগল বাঁধা হয়েছে সেখানে। আচ্ছা, সেই মানে স্যানিটারি ল্যাট্রিনের মধ্যে ছাগল বেঁধে রাখা আছে, ছাগলের বসবাসের জায়গা হয়েছে। তো এখন এগুলিও তো ডাটা স্ট্যাটিস্টিক্সের মধ্যে আছে, সেগুলিও উন্নয়নের মধ্যে আছে, এবং যখন তথ্য পরিবেশন করা হবে বিভিন্ন অধিবেশন, সংসদের অধিবেশনে বা বিধানসভা অধিবেশনে, তখন কিন্তু এগুলি অন্তর্ভুক্ত হয়ে যাবে যে এতগুলি অন্তর্ভুক্ত হয়ে গেছে। আচ্ছা, ফলে উন্নয়নের বাস্তব চিত্রটা কিন্তু অনেকটা এরকম আছে। আমি নেগেটিভ কথা বলছি না, বাস্তবতা আমি দেখেছি সেটা বলছি, গ্রাউন্ড লেভেলে সেটা কতটুকু সেটা বাস্তবায়িত হচ্ছে, আমি ইন্টারনেট দেখে তথ্য নিয়ে সেটার উপর কথা বলছি না। বুঝতে পেরেছি, ইন্টারনেট তো আমাদের দেখতে হবে, কারণ আজকে সবকিছু অ্যাভেলেবল আছে, যখন সে দেখতে হবে, এবং দেখলে সরকারি ডাটার পাশাপাশি অন্যান্য ডাটাগুলিও দেখতে হবে, দেখে যাচাই করে তারপর বুঝতে হবে। ঠিক, কিন্তু তারপরেও বলছি যে এই যে তাৎক্ষণিক ফ্রিবিজ গুলো, তার একটা প্রভাব ইলেকশনের আগে ঘটে, এবং ইলেকশন আগে প্রচুর যে দান খয়রাতি করা হয় তার একটা প্রভাব পড়ে, এবং উন্নয়নমূলক কাজের মধ্যে দান খয়রাতি পড়ে কিনা সেটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ। না, ফ্রিবিজ নিয়ে আমি একটু পরে আলোচনা করব, আমরা একটু পরে আলোচনা করব, কারণ এই যে বিভিন্ন প্রকল্পগুলো আর ফ্রিবিজ একটু আলাদা করে আমরা যদি একটু ব্যাখ্যা করি আজ, হয়তো ভালো হবে আমাদের দর্শক বন্ধুদের জন্য। স্যার, আপনার কাছে একটু যাই, এই যে বিভিন্ন প্রকল্প পরিচয় যেটা বললেন, এটা একরকম, আরেকটা হচ্ছে যে এই যে বিভিন্ন প্রকল্পগুলো ঘোষণা করা হয়, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, এগুলো জনকল্যাণমুখী প্রকল্প, এবং সেই প্রকল্পগুলো মানুষের জন্যই করা হয়, সাধারণ মানুষের জন্য। মানুষ সেগুলোর সুবিধা যখন পায় কতটা প্রভাবিত হয়, আপনার কি মনে হয়, আপনি কি দেখেন? নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ওয়েনগার্ডকেও শুভেচ্ছা জানাচ্ছি নয়া বর্ষে। তো প্রথমত আপনার এটার একটা ইনস্ট্যান্ট এফেক্ট আছে, একটা লং রান এফেক্ট আছে। আচ্ছা, এখন কি টাইপের সুবিধা পাচ্ছে তার উপর নির্ভর করছে সেটা। আচ্ছা, কতদিন টিকবে। কিছু কিছু সুবিধা আছে যেগুলি যদি শর্ট টার্ম হয়, যেগুলি ফ্রিবিস টাইপ আর কি, খুব
মানে তো এগুলোর ইম্প্যাক্ট খুব বেশি মানে বেশি দিন থাকে না, তাই এগুলো কিছু কিছু তাই দেখবেন ঠিক ইলেকশনের ঠিক আগেই দেওয়া হয়। আর কিছু কিছু আছে যেমন লং রান ইম্প্যাক্ট যেরকম আছে, কিছু কিছু যেগুলো হয়েছে এখানে, যেমন পিএম আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, তারপর ধরুন এই জনধন যোজনা যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, বা ধরুন আপনার এই গভর্নমেন্টের যে পিএম এর জন্য অনেকগুলো স্কিম আছে, স্কিমগুলো তো আর বলে শেষ করা যাবে না। ওনার তো কৃষক সম্মান নিধি, কৃষকদের জন্য পিএম কিষাণ নিধি যেটা আছে, ঠিক আছে। আপনি যদি গরিব কল্যাণ যোজনায় মোটামুটি ভাবে প্রায় 80 কোটি লোক আপনার তার আন্ডারে আছে। তারপর আপনার জনজীবন বীমা যোজনা বা সুরক্ষা যোজনায় প্রায় 45 কোটি লোক কিন্তু কাভার্ড আছে। আচ্ছা, ঠিক আছে। অটল পেনশন যোজনা, তারপরে আন্ডারে যে এই দুটো আছে জনজীবন বীমা যোজনা এবং জনসুরক্ষা যোজনা, আয়ুষ্মান ভারতে প্রায় 50 কোটি লোককে মানে কিন্তু তার আওতায় আছে, 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স কাভার। তারপরে ধরুন আপনার লক্ষ্য করে দেখবেন যে এই যে স্ট্রিট ভেন্ডার্স এর জন্য কয়দিন আগে এটা কিন্তু প্রকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। কয়দিন আগে একটা দেখবেন আরেকটা ছিল পিএম বিশ্বকর্মা যোজনা। এটা মানে মোটামুটি ভাবে কবলার থেকে আরম্ভ করে এনি টাইপ অফ আর্টিস্ট, আপনার ধরুন না যারা নাকি মিষ্টির দোকানের হোক, বেকারি হোক, বা জুতার বা যারা বানাচ্ছেন যারাই হোক, এ লট অফ পিপুলস আর কাভার্ড, ঠিক আছে। এখন উনারা তো বেনিফিটের সংখ্যা যদি, লাভার্থীর সংখ্যা যদি আপনি গণেন, আপনি দেখবেন যে ভারতবর্ষে এরকম খুব কম লোকই আছে যারা নাকি বিপিএল বা বিপিএল ভুক্ত বা একটু দরিদ্র সীমার ঠিক উপরে উঠেছে। তো ওরা কিন্তু একাধিক সুবিধা পেয়েছে। পিএম আবাস যোজনায় তো প্রচুর 4 কোটি ঘর দেওয়া হয়েছে, ঠিক আছে। সুতরাং তো এটার যদি আমরা যদি ইম্প্যাক্টটা যদি লক্ষ্য করি, তো নিঃসন্দেহেই আপনি যদি এইবার যে গত 3টে রাজ্যের নির্বাচন গিয়েছে, আপনি এগুলোতে যদি লক্ষ্য করে দেখবেন যে যারা নাকি দুটোতে সিটিং কংগ্রেস কিন্তু ক্ষমতায় ছিল, সেখানে বিজেপি যেগুলো বলছে তার চেয়ে কিন্তু বেশি বলেছে ওরা দেবে, ঠিক আছে। তো ওই যে মোদিজ গ্যারান্টি যে কথাটা নাকি পার্টি থেকে বলছে, যদিও এগুলো সব পিএম যোজনা স্কিম, ঠিক আছে, ওইটা ওনার সঙ্গে আমি পার্সিয়ালি একমত যে পার্সোনাল, এটা তো ধরুন না রাজনীতির দিক, ওনারা মোদিকে সামনে রেখে হয়তো ইলেকশন মোদি সরকারের গ্যারান্টি বলা হচ্ছে, এটা স্ট্র্যাটেজি। তো কেন জনগণের মধ্যে একটা নিঃসন্দেহে একটা ক্ষুদ্র মোটামুটি ভাবে এটা একটা বিজেপি টোটাল ভোট শেয়ারের মধ্যে আপনার একটা বেশ একটা যে ওবিসি এবং এসটি এবং ওবিসি বা এসটি অংশের যারা লোক আছে বা পিছিয়ে অংশের লোক আছে, ওদের মধ্যে একটা আত্মবিশ্বাস কিছুটা আছে যে মোদি ইজ এ গ্যারান্টি, ঠিক আছে। তো এইটাকেই মূলত আমার মনে হয় মানে বিজেপি এনকেশ করতে চাইছে, ঠিক আছে। আর যতগুলো লাভার্থীর যদি স্কিমগুলো লক্ষ্য করেন, তো কেউ কিন্তু এরকম না যে একটা স্কিম পেয়েছে, অনেকেই প্রায় একাধিক স্কিম পেয়েছে। আপনি আয়ুষ্মান ভারত বলুন, পিএম কিষাণ বলুন, বা গরিব কল্যাণ যোজনাই বলুন, ঠিক আছে। তাছাড়াও যেমন আপনার অটল পেনশন যোজনা বা জীবন বীমার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কি, যে সেক্টরটা একটুখানি মানে প্রবলেমে আছে সেটা হলো যে আনএমপ্লয়মেন্ট সেক্টর, ইউথরার যেটা আছে, ইউথরার জন্য অনেকগুলো স্কিম আছে, কিন্তু ওই ভারতবর্ষের আমাদের যে ছেলে মেয়েদের অনেকেরই একটা, আমাদের যুবক যুবতীদের একটা আকাঙ্ক্ষা থাকে যে সরকারি চাকরির একটা মানে পাওয়ার একটা আগ্রহ, এবং যেটা তাদের প্রবণতা এবং ইচ্ছা, সেটা হয়তো পূরণ হচ্ছে না। তার কিন্তু ওদের জন্য কিন্তু নানা স্কিম রয়েছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো বিজেপি এখন যে প্রাইম মিনিস্টারের যে স্কিমগুলো আছে, শুধু প্রাইম মিনিস্টারের স্কিম না, আপনি যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লক্ষ্য করেন, বিভিন্ন মুখ্যমন্ত্রীদের অনেকগুলো স্কিম আছে। ত্রিপুরা রাজ্যের বাজেটে আমি দেখছিলাম এবার যে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নামে কতগুলো স্কিম আছে, আমি আপনাদেরকে বলছি কয়েকটা স্কিমের কথা আমি লিখে এনেছি। দেখুন, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা 12 কোটি টাকা এবারের বাজেটে রাখা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা।
মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা যোজনা, মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী স্যাটেলাইট ডেভেলপমেন্ট স্কিম, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প। সুতরাং মানে প্রকল্পের আপনি যদি এখন যদি লক্ষ্য করে দেখুন এতগুলো প্রকল্প আছে, তো প্রকল্পগুলো তো এখন মুশকিল হলো কি, প্রকল্পগুলোর সংখ্যা তো অনেক আছে, এবং প্রধানমন্ত্রী যদি লিস্ট বলি 15 মিনিট চলে যাবে, এতগুলো স্কিম আছে। এখন না, এখানে প্রশ্ন এখন আমি যেটা বলছি যে তাতে একটা ইম্প্যাক্ট তো একটা আছে, ঠিক, এবং প্রভাবিত করছে আপনি বলছেন। এই ইম্প্যাক্টটাকেই তো বিজেপি এনকেস করতে চাইছে। এখন নির্ভর করছে এটা হাউ দ্য পার্টি গভর্নমেন্ট, এবং এটাকে পার্টি যারা নিচতলার কর্মীরা আছে, পার্টি যারা উপরের তলার লোক আছে, তারা এটাকে কিভাবে আপনাকে প্রেজেন্টেশন করবে, হ্যাঁ, এটাকে জনগণের মধ্যে নিয়ে গিয়ে ইমপ্লিমেন্টেশন ইজ রিয়েলি এ কি। এটা উনি যেটা বলছিলেন হয়তো ডাউন দ্য লাইন, হয়তো যে ক্লাস্টারগুলোর কথা বলছিলেন ত্রিপুরা রাজ্যে যদি আপনি লক্ষ্য করে দেখুন লোন কাদের কারকে দেওয়া হয়েছে, তো লোন তো ত্রিপুরা রাজ্যে অনেক দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে কোঅপারেটিভের হিস্ট্রিটাই হলো উঠতে পারেনি ত্রিপুরা রাজ্যের সমবায় আন্দোলন, মূলত একমাত্র কারণ যারা ঋণ নিয়েছে শুধু ঋণ ফেরত দেয়নি। তো ঋণটা এরকম জায়গায় যদি চলে যায়, সমস্ত এসএসজি গুলো তো আপনি রিভলভিং ফান্ড দিচ্ছে, ওদেরকে মার্জিন মানি দিচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে কাজ করবার জন্য, কিন্তু উৎপাদন করে সেটাকে বাজারে বিক্রি করবার মতো এটাকে যে প্রক্রিয়াটাকে চালিয়ে রাখতে হবে, এটা কিন্তু একটা অভাব এখানে আছে। ঠিক আছে, দিস ইজ এ মাইনাস পয়েন্ট। ঠিক আছে, কিন্তু সরকারি তরফ থেকে তো টাকা যাচ্ছে। আমরা সেই বিষয়টাতে এই মুহূর্তে নাইবা গেলাম যে কেন ইমপ্লিমেন্টেড হচ্ছে না, বা আপনি যে বলছেন যে সেই প্রক্রিয়াটাকে চালু রাখতে পারছে না, কিন্তু এখানে আপনি যেটা বলছেন সরকারিভাবে প্রকল্পের আওতায় ওনাদের আনা হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে। এবার সেই দেওয়াটা কতটা 100% হচ্ছে কিনা এটাও একটা প্রশ্ন। না 100% দেওয়ার ব্যাপারে আমি আপনাকে বলি, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা যেটা বললাম, জনধন যোজনা যেটা বললাম, বা যেটা ডিবিটি যাকে বলা হয়, ডাইরেক্ট বেনিফিট স্কিম, এটা কিন্তু আমাদের কিন্তু এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, হি শুড বি থ্যাঙ্ক, মনমোহন সিং। হ্যাঁ, ঠিক আছে, উনি এটাকে সেইভাবে নিয়ে যেতে পারেননি, কিন্তু দ্য কনসেপ্ট দ্য আদার লিঙ্কড পেমেন্ট যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা তো বেসিক্যালি ইট ইজ দ্য ফোরফাদার ওয়াজ বেসিক্যালি মনমোহন সিং। এটা তো, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে কি, যাদের লাস্ট মাইলের লোকটাকে টাকাটা দেওয়ার চেষ্টা করো যাতে নাকি তার টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছে। এখন তো ধরুন ইন বিটুইন যদি কারোর সঙ্গে যদি সেরকম নেক্সাস হয়ে যায়, ধরুন না যাকে ডাউন দ্য পেমেন্টটা যাকে দিয়েছে, কারোর এক ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাচ্ছে, আমি আপনাকে বলছি মাঝে মাঝে এমজিএন রেখায় যখন নাকি কিছু কাজ করতে যেতাম, তখন হয়তো ওয়ার্কাররা কিছু কিছু মাঝে মাঝে বলতো যে কিরকম, আপনার নামে 60 দিনের কাজ হয়েছে, ঠিক আছে, কাজ হোক বা না হোক, আপনার নামে 60 দিনের বেতন টাকাটা ঢুকেছে, কিন্তু ঢোকার আগে উনার থেকে হয়তো 20 দিনের একটা স্লিপ নিয়ে নিয়েছে, তোমার থেকে একটা পেমেন্ট স্লিপ আগে করে দিয়েছে। ঠিক আছে, তো এরকম নেক্সাস থাকলে তো কিছু করার নেই। উনাদেরও জন্য অনেক জায়গায় কথা যে এরকম যদি হয়ে থাকে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, ঠিক আছে, সাম অভিযোগ স্যার দেয়ার, এলিগেশন স্যার দেয়ার, তো এগুলোকে তো কেউ বন্ধ করতে পারবে না। ঠিক, আমরা এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে, ঠিক আছে, সরকার থেকে কিন্তু পার্টির অ্যাকাউন্টে কিন্তু টাকা যাচ্ছে। আমরা সেটাই এখন আলোচ্য বিষয় আমাদের আজকে এটাই, যে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো, সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, সেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেটা একটা কিছু, আপনি যেটা বলছেন অভিযোগ অনেক কিছু থাকে, যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিছুটা অনেক জায়গায় হয় না হয়তো, কিন্তু সরকার যেহেতু প্রকল্প ঘোষণা করেছে, সরকার যেহেতু প্রকল্প বাস্তবায়নের জন্য সব রকম ব্যবস্থা করেছে, সেগুলো সাধারণ মানুষের জন্যই করা হয়েছে। এখন সেই জায়গায় প্রচুদা প্রশ্ন হচ্ছে যে সরকারি প্রকল্প তো আগেও ছিল, সরকারি প্রকল্প এখনো আছে, পার্থক্যটা কোন জায়গায়? প্রভাবিত হওয়ার মাত্রাটা বাড়বে এখন, নাকি সেটা আগের মতোই আছে বলে আপনার মনে হয়? কেন আগের সরকারের আমলেও ছিল তো, প্রধানমন্ত্রী আবাস যোজনার আগে তো ইন্দিরা আবাস যোজনা ছিল, সড়ক যোজনা ছিল, এখন যে রাস্তা করে সেই যোজনা আছে, সবগুলি হচ্ছে কন্টিনিউয়েশন, কোনো কিছু তো শূন্য থেকে শুরু হয়নি, সবগুলো হচ্ছে কন্টিনিউয়েশন। এখন প্রচারে কোনটা বেশি এগিয়ে যাবে সেটা হচ্ছে আলাদা কথা। এখন তো বললাম না, যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে প্রচারের জন্য তার একটা বড় অংশ ধরা থাকে, অর্থাৎ ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে সঙ্গে প্রচারটাও হয়, ডেভেলপমেন্ট না হলেও প্রচার হবে, হলেও প্রচার হবে। আচ্ছা, প্রচারে তো মানুষ প্রভাবিত হয়, না প্রভাবিত হয়, ওকে, প্রচার হচ্ছে আমরা ধরে নিচ্ছি, কিন্তু তাহলে যারা সরাসরি বেনিফিট পাচ্ছে তারাও প্রভাবিত হয়।
যারা ধরুন লোন পাচ্ছে, যারা মুদ্রা লোন পেয়েছে যারা, এরা প্রভাবিত হয়েছে। যারা ঘর পাচ্ছে আবাস যোজনায় তারা প্রভাবিত হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ভারতবর্ষের যে মোট জনসংখ্যা আছে তার মধ্যে যে দরিদ্র মানুষগুলো আছে যাদের জন্য এই প্রকল্পের কথা বলা হচ্ছে, তাদের ঠিক কতজন সেই প্রকল্পের বেনিফিট পেয়েছে এবং কতজন প্রভাবিত হয়েছে, সেটা হচ্ছে বড় কথা। এবং সেই প্রভাবিত হওয়াটা একটা ইলেকশন জেতার জন্য যথেষ্ট কিনা সেটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। আসন্ন লোকসভা ইলেকশনে এই প্রকল্পগুলি কতটা প্রভাব বিস্তার, মানুষ কতটুকু সচেতন। একটা কথা হচ্ছে যে আমি এটা জানতে চাইছিলাম আপনার কাছে যে প্রকল্প ধরুন আগেও ছিল, আমরা ধরে নিচ্ছি যে এখনো আছে, হয়তো বেড়েছে, বা আপনি বলছেন কন্টিনিউশন। স্যার বলছিলেন যে 15 মিনিট লাগবে যদি কেন্দ্র সরকারের প্রকল্পগুলো যদি শুরু করি। এখন কথা হচ্ছে যে মানুষ কতটা সচেতন, যাদের জন্য এই প্রকল্প আগে কতটা সচেতন ছিল, আর আজ যখন এভাবে যখন প্রচার হচ্ছে সব রকম ভাবে মানুষকে জানানোর চেষ্টা হচ্ছে যে আপনি এই প্রকল্পের আয়তায় আসতে পারেন, সুবিধা নিতে পারেন, সুবিধাভোগী হতে পারেন, মানুষ কতটুকু সচেতন হচ্ছে এবং সচেতন হওয়ার পর সে কতটা প্রভাবিত হচ্ছে। প্রকল্পের ক্ষেত্রে প্রথম কি মানুষের প্রাথমিক হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর শিক্ষা, স্বাস্থ্য, এই পাঁচটা হচ্ছে মূল বিষয়। তারপর হচ্ছে তার একটা স্থায়ী কর্মসংস্থানের দরকার। এই সবগুলি যখন প্রাথমিকভাবে সে পাবে তখন সে একটা স্থায়ী কর্মসংস্থান খুঁজবে। তো ডেভেলপমেন্ট বলতে তো আমরা এটাই বুঝি যে স্থায়ী নিশ্চিত কর্মসংস্থান এবং তার যে স্বাভাবিক যে প্রাথমিক চাহিদাগুলো সেগুলি পূরণ হচ্ছে কিনা সমাজের মধ্যে, সেগুলো হচ্ছে মূল বিষয়। এখন স্বাস্থ্য খাতে যে বরাদ্দ আছে বা শিক্ষা খাতে যে বরাদ্দ আছে, সেই বরাদ্দ মোট বাজেটের যে পরিমাণ আছে তার থেকে খুব একটা কিন্তু বাড়েনি এখনো পর্যন্ত। বরং 2022 সালে 2.2% ছিল বাজেটের স্বাস্থ্য খাতে, সেটা এখন 2.1% হয়েছে, কমে গেছে। তো ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের স্বাস্থ্যের বিকাশের জন্য হচ্ছে না, কিন্তু প্রাইভেট সেক্টর অনেক বেশি বেড়ে গেছে। তো প্রকল্পগুলো আছে কিন্তু বাস্তব ডাটা যেটা আছে, তাদেরই যে ডাটা আছে সরকারের, তাতেই দেখা যাবে যে সেখানে কিন্তু বরাদ্দ বাড়েনি, বরাদ্দ এখান থেকে ওখানে গেছে, মানে শিফটিং হয়েছে। এবার কি হচ্ছে, বিভিন্ন প্রকল্পের নামে সেটা আসছে কিন্তু মূল খরচাটা কিন্তু একই রয়ে গেছে। এবং মুদ্রাস্ফীতির বিষয় আছে, যদি পরিমাণে সেটা বাড়ে, যদি মুদ্রাস্ফীতি কাউন্ট করি তাহলে সেটা একই রয়ে গেছে। এখন সেগুলি মানুষকে পরিবেশন করব কিভাবে, সেটা হচ্ছে বড় বিষয়। পরিবেশন করার ক্ষেত্রে যে মুন্সিয়ানা দেখিয়েছে বর্তমান সরকার, সেটা পূর্বতন সরকারগুলি কেউই ওই পরিমাণ দেখাতে পারেনি। ফলে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি মানে প্রচারের ঢক্কানি না, সেটা অনেক বেশি আছে এবং বাস্তবত কেউ কেউ তো বেনিফিট পেয়েছে। কিন্তু একটা ইলেকশন, একটা ক্ষমতাসীন একটা সরকার আরো বেশি ক্ষমতাসীন হওয়ার জন্য সেই প্রকল্প এবং সেই প্রকল্পের বেনিফিশিয়ারি যারা আছে সেই মানুষগুলোর সংখ্যাটা যথেষ্ট কিনা সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। এবং সেটা বর্তমান সরকারও কি নিজেরাও কি কনফিডেন্ট সে ব্যাপারে যে সেই সংখ্যাটা যথেষ্ট, মনে হয় না। যদি সংখ্যাটা যথেষ্ট হতো তাহলে এই পারিপার্শ্বিক যে বিষয়গুলি ব্যাপকভাবে যে দেখতে পাচ্ছি আমরা সেটা হতো না। ঠিক আছে, সেখানে একটা ব্যালেন্স থাকার ব্যাপার ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখছি সেখানে কোনো ব্যালেন্স নেই। যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করা ইলেকশন জেতার জন্য, মিডিয়াকে ব্যবহার করা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে আরো প্রশাসনকে, পুলিশ ব্যবস্থা, সবকিছুকে যে প্রভাবিত করার যে চেষ্টা, সেটা কিন্তু আরো ব্যাপকতা পাচ্ছে। এবং সর্বোপরি যে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, ধর্মীয় আচার বিচারের যে উন্মাদনা তৈরি করা হচ্ছে, ব্যাপকভাবে মানুষকে যে একটা হিন্দুত্বের সুতোয় বেঁধে নেওয়ার ব্যাপার হচ্ছে সবাইকে, এই বিষয়টা এত ব্যাপকতা নিয়ে আনা দরকার ছিল না। দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা ডেভেলপমেন্ট স্কিম আছে, তার মধ্যে দিয়ে অনেকে বেনিফিট পেয়েছে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, যেমন ছত্তিশগড় আমি দেখেছি যতটা না সরকারি প্রকল্প তার চাইতে অনেক বেশি সরকারের বকলমে আরএসএস এর যে বনবাসী কল্যাণ আশ্রম আছে, এদের প্রকল্প অনেক বেশি প্রভাবিত করেছে সেখানকার ট্রাইবেল বেল্টে। একটা সময় ছত্তিশগড়ে আজকে থেকে কয়েক বছর আগেও মাওবাদী প্রভাব ব্যাপকভাবে ছিল এবং তাতে প্রভাবিত ছিল বিরাট পরিমাণ আদিবাসীরা, জনজাতিভুক্ত মানুষরা। বর্তমানে দেখা গেছে যে আসলে এই মানে গত 10 বছরে সেখানে এই কল্যাণ আশ্রম অনেক প্রক্রিয়া নিয়েছে সেখানে ওই শিক্ষা বিস্তার, কি শিক্ষা বিস্তার করছে সেটার প্রসঙ্গে আমি যাচ্ছি না, শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এরা একটা ভূমিকা রাখছে এবং সেখানে একটা মানে একটা স্থায়ী একটা স্ট্যাটাস কো রাখার জন্য এরা একটা কিন্তু প্রকল্প নিয়েছে, তার প্রভাব অনেক বেশি আছে। অর্থাৎ সরকারি প্রকল্প সরাসরি নয়, বকলমে এই যে তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন আরএসএস এর মাধ্যমে দেখা গেছে যে অনেক বেশি এই ধরনের প্রকল্পগুলি আনা হয়েছে, যেটার কিন্তু একটা সুফল কিন্তু এরা ইলেকশনে পায়। ঠিক আছে, তো এগুলি কিন্তু কাউন্ট হয় না, কিন্তু এগুলিও একটা মানে প্যারালাল চলছে। তো সেটা এখন দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তার প্রভাব আছে, সেই প্রভাবটা কিভাবে আছে তার বিস্তৃত যাচ্ছি না, যেহেতু আজকে প্রভাবটা কতটা সেটা আলোচ্য বিষয়। আর আরেকটা বিষয়, সরাসরি যে সরকারি প্রকল্প আছে সেগুলো কিন্তু ঘুরিয়ে আলটিমেটলি ফ্রি বিজি, যেমন পাইয়ে দেওয়ার ব্যাপার, রেশন তো পাইয়ে দেওয়ার ব্যাপার, এমনকি ঘরও তো পাইয়ে দেওয়ার ব্যাপার। মানুষের ঘর তৈরি করতে হচ্ছে, তাকে ঘর তৈরি টাকা দিয়ে দাও। ঘরটা তৈরি করতে পারছে না কেন? নিজের রোজগারে ঘরটা তৈরি করতে পারছে না। অর্থাৎ রোজগারের যদি উন্নয়ন না ঘটে তাহলে সেটা তো উন্নয়ন নয়।
আর শিক্ষা এবং স্বাস্থ্য পৃথিবীর সমস্ত দেশেই একটা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে, সেটা জনগণের ঘাড়ে পুরোটা চাপিয়ে দেওয়া যায় না। তো বর্তমানে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সরকারি ভূমিকা কিন্তু দিন দিন কমে আসছে, সেখানে তো ডেভেলপমেন্ট হচ্ছে না। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এমন পরিকল্পনা, যে পরিকল্পনায় কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষের সার্বিক বিকাশ হয়, সেই প্রকল্প কিন্তু নেওয়া হয়নি। ঘুরিয়ে ফিরে যে প্রকল্প নেওয়া হচ্ছে সবই হচ্ছে পাইয়ে দেওয়া প্রকল্প, এগুলো একটা সাময়িক এফেক্ট থাকে। ঠিক ইলেকশনের আগে দেখা গেল অনেকগুলি করা হয়, যেমন মধ্যপ্রদেশে যেটা করা হয়েছিল ইলেকশন আগেই, লাডলি বেহানা প্রকল্প, তার একটা ব্যাপক প্রভাব কিন্তু ইলেকশনে পড়েছে। অর্থাৎ মহিলারা বিশেষত ব্যাপকভাবে কিন্তু দেখা গেছে যে মানে ওই বর্তমান বিজেপি সরকারের পক্ষে দাঁড়িয়েছে এবং ইলেকশনে দেখা গেছে তার একটা ব্যাপক প্রভাব পড়েছে এই প্রকল্পটা। এবং লাডলি বেহানা প্রকল্প আনা হয়েছে 6 মাস আগে, তো ইলেকশনের ঠিক আগে। ত্রিপুরাতে আমরা দেখেছি এরকম করা হয়েছিল, দিয়ে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে গত বছর, অর্থাৎ ইলেকশনের ঠিক আগে, সারা বছর 4 বছর দেওয়া হয়নি। অর্থাৎ প্রকল্পগুলি কিছু কিছু আছে একদম টার্গেট করে করা হয়, কোন সময়ে টাইম ফ্যাক্টর একটা ব্যাপার আছে, টাইমিং, যেটা স্যার যেটা বলছিলেন শর্ট টার্ম এফেক্টের দিকেই নজর দেওয়া হচ্ছে। এখন সামগ্রিকভাবে এটাই চলছে ভারতবর্ষের রাজনীতিতে, সামগ্রিকভাবে এটা চলছে যে শর্ট টার্ম এফেক্ট, এই মুহূর্তে আমি লাভটা তুলে নেব, পরেরটা পরে ভাবা যাবে। এবং তাদের হচ্ছে যে লাভটা তুলে নেওয়া হচ্ছে তার একটা এফেক্ট আমি 5 বছর চালিয়ে যেতে পারছি। পুলওয়ামা বা বালাকোট দিয়ে 5 বছর চালিয়ে দেওয়া গেছে, এখন রাম মন্দির দিয়ে আরো 5 বছর চালিয়ে দেওয়া যাবে এবং অবধারিতভাবে সেটা হবে। তো ফলে সমস্ত উন্নয়ন প্রকল্প তোরে ভেসে যাবে যদি রাম মন্দিরের আবেগ যদি মানুষের মধ্যে সঞ্চারিত করা যায়। এবং পুরো উত্তর ভারতে যে বেলটা আছে দেখা যাবে যে সব উন্নয়নটা দেখা যাচ্ছে এক সুতোয় বাঁধা হবে, হিন্দুত্বের সুতোয় বাঁধা হয়ে যাবে। এবং যদি বলা যায় একজন দরিদ্র মানুষকে যদি বলা হয় যে হিন্দুত্বের সুতোয় বাঁধা, যে 3টে ভালো ভালো কাজ বলো তো কি কি আছে, প্রথমেই আসবে রাম মন্দির নির্মাণ, তারপর আসবে ডঙ্কা বাজিয়েছে, সারা পৃথিবীতে ডঙ্কা বাজাচ্ছে, রোশন করে দিচ্ছে নাম, তৃতীয় আসবে পাকিস্তানকে টাইট দেওয়া হয়েছে, 370 বাতিল করা হয়েছে, তারপরে আসবে উন্নয়ন, অন্যান্য উন্নয়ন, জাগতিক উন্নয়ন। তো এটা কি হচ্ছে, ব্যাপকভাবে ছড়িয়ে গেছে মানুষের মধ্যে। দরিদ্র মানুষটির মধ্যেও যে আনুগত্য তৈরি হয়েছে, আনুগত্যের ভিত্তি কিন্তু আসলে উন্নয়ন নয়, উন্নয়ন আসছে কিন্তু আসল ভিত্তিটা হচ্ছে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। এবং এটাই হচ্ছে আজকে প্রধান মানে অস্ত্র মানুষের মধ্যে রাজনৈতিকভাবে মানুষকে প্রভাবিত করার। তার পাশাপাশি উন্নয়ন যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার যে ছিটে ফোটা যাচ্ছে তাতে যদি 20% মানুষ প্রভাবিত হয়, বাকি 20% টেনে নেওয়া যাবে অন্য কিছু দিয়ে, ওই একটা হিসেব আছে। তাহলে এখানে স্যার আপনার কি মনে হয়, মানে প্রকল্প কি তাহলে এই যে এতগুলো যে প্রকল্প কেন্দ্র সরকারের হোক রাজ্য সরকারের হোক বা বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেখানে তো এরকম অনেক প্রকল্প চালু আছে, বা বিজেপি শাসিত না যেখানে সেখানে রাজ্য সরকারের অনেকগুলো প্রকল্প থাকে। এখন কথা হচ্ছে প্রকল্প কি তাহলে যথেষ্ট নয়, এক। আর 2 নম্বর আরেকটা জিনিস জানতে ইচ্ছা করে যে প্রকল্প তো যেটা ফ্রি বীজের কথা বলছিলেন পরিচয়দা, ফ্রি বীজ অনেকগুলো প্রকল্পকেই মানে ঘুরিয়ে ফ্রি বীজই বলা চলে, এবং অন্যরাও ধোয়া তুলসী পাতা নয়। এখন কথাটা হচ্ছে যেহেতু শাসনে বিজেপি আছে মনে হচ্ছে শুধু বিজেপি সমালোচনা করা হচ্ছে, এরকম নয়। পশ্চিমবঙ্গে আমরা যেখানে পশ্চিমবঙ্গে সেম হচ্ছে, কর্ণাটক কংগ্রেস সরকার কিন্তু সেম কাজই করছে, প্রকল্পের নামে আসলে ফ্রি বীজ চালাচ্ছে, দিল্লিতেও করছে, আসলে ফ্রি বীজ চালাচ্ছে। মানুষের কিন্তু মূল সমস্যার সমাধান কিন্তু কেউ করতে পারছে না, সে তৃণমূলও পারছে না, কংগ্রেসও পারছে না, যে যে জায়গায় ওরা ক্ষমতায় আছে সেটাও করতে পারছে না। ঠিক আছে, বেশিরভাগ জায়গাটায় বিজেপি ক্ষমতায় আছে বলে এবং কেন্দ্রীয় ক্ষমতায় আছে বলে আমরা যখন সমালোচনা করি এটা বেশি যায়। তার মানে আমি কিন্তু বলতে চাইছেন যে শুধুমাত্র একটা বিজেপি সরকার সমালোচনা করা হচ্ছে, সামগ্রিকভাবে যারাই সরকারে আসছে এরা মানুষের স্থায়ী উন্নয়নের বদলে আসলে ওই ধরনের প্রকল্প নিয়ে আসছে যে প্রকল্পগুলি কার্যত রেভরি দেওয়া হচ্ছে, মানে মানুষকে খয়রাতি দেওয়া হচ্ছে। এই খয়রাতি প্রকল্পই আসলে আসছে। আপনি একটা থেকে আরেকটা রাজ্য যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই যে রাজস্থানে যে ছিল, রাজস্থানে তো আপনার এই যে উজালা গ্যাস যোজনা, ঠিক আছে, ওদেরকে তো গ্যাস দেওয়া হতো, মহিলাদেরকে তো 3টে না 4টে বোধ গ্যাস দেওয়া হতো সিলিন্ডার। তো আপনি তারপর এই আরেকটা মজার একটা স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, সেটা হলো ইন্টারকাস্ট ম্যারেজ যদি করেন, একটা স্কিম আছে, এটাতে যদি কেউ দলিতদেরকে বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ যাই হোক না কেন 2.5 লক্ষ টাকা ফ্যামিলিকে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, দিস ইজ এ স্কিম ইন্ট্রোডিউসড বাই নরেন্দ্র মোদী, তো বা প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নট। তো এখন এই আপনি যদি এটা লক্ষ্য করে দেন, ইফ ইউ লুক এট রাজস্থান, there the money was 10 lakh. Can you believe it? ইন্টারকাস্ট বিয়ে করলে, হ্যাঁ, ইন্টারকাস্ট ম্যারেজের প্রমোশন
প্রমোশনের ক্ষেত্রে। আচ্ছা, মানে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল 2.5 লাখ আর স্টেট গভর্নমেন্টের 10 লাখ। 10 লাখ, সেটা গ্যারট গভর্নমেন্টের ইট ওয়াজ 10 লাখ। চিন্তা করে দেখুন, সুতরাং কেউ কিন্তু কারো থেকে কম যায় না। দেন হোয়াই দ্য পিপুল ভোটেড ফর বিজেপি সেখানে, ঠিক আছে, দ্যাট ইজ এ কোশ্চেন। এই জন্যই অনেক সময় লাদলি বেহেনা স্কিমে তো 1250 টাকা, কংগ্রেস বলেছিল আরো বেশি দেবে, ঠিক আছে, আরো বেশি দেবে। আপনি কর্ণাটকের দিকে লক্ষ্য রাখে তো দেখুন, ওরা কত বলেছে যে ইলেকট্রিসিটি ফ্রি দেবে, ঠিক আছে। এবং অন্ধ্রপ্রদেশে যেগুলো এই তেলেঙ্গানায় যেগুলো বলেছে, ঠিক আছে, তো এগুলো যদি সবগুলো দিতে যায় তো প্রবেবল ফিনান্স মিনিস্টার, উনি ভেবেছিল, ইন্ডিয়া টুডে ভেবেছিল হয়তো উনি ফিনান্স মিনিস্টার হবেন, ওনার সঙ্গে আলাপ করছিলেন। তো তেলেঙ্গানা তো রিসোর্স ক্রপ আপ করতে মানে এক জায়গায় নিতে পারবে না যদি এতগুলো যদি চালাতে হয়, দিতে হয়। তো কর্ণাটক গভর্নমেন্ট তো যে পরিমাণে ইলেকট্রিসিটি দেবে বলেছিল এখন পর্যন্ত দিতে পারছে না, ঠিক আছে। সুতরাং কেউ কারো থেকে কম যায় না, ঠিক আছে। তবু প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলোকে না, এখানে দুটো জিনিস স্যার। এখানে একটা জিনিস হচ্ছে যে প্রতিশ্রুতি দেওয়া, দিয়ে সেখানে নির্বাচনে জয়লাভ করে এসে তারপর সেই প্রতিশ্রুতিগুলো পালন না করে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে প্রকল্পগুলো চালু রয়েছে, চালু করা গেছে এবং যেগুলো ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, এখন কোথায়ও বাস্তবায়িত হয়নি, ইমপ্লিমেন্টেশন হয়নি কোনো জায়গাতে, সেটা অন্য কোনো ইস্যু হতে পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, মানুষকে কতটা প্রভাবিত করছে। তার মধ্যে আরেকটা বিষয় রয়েছে, কিছু প্রকল্প রয়েছে যেগুলো হয়তো ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক, আর কিছু প্রকল্প আছে সমষ্টিগত, টোটাল সোসাইটিটাকে লাভবান করে হয়তো, বা আরো 10 জনকে সমষ্টিকে লাভবান করে, সেখানে আমিও লাভবান হলাম। এখন কথা হচ্ছে প্রভাবিত কোনটা বেশি করে, প্রতিশ্রুতিগুলো প্রভাবিত বেশি করে নাকি এই প্রকল্পগুলো যেগুলো অলরেডি আমি দেখছি যেগুলো সুবিধা আমি পেয়ে গেছি, আমি সুবিধাভোগী। মেন আর দ্য বেস্ট জাজেস, ঠিক আছে। এখন যদি কে প্রতিশ্রুতি দিল এবং প্রতিশ্রুতি কতটা পালন করছে, একটা গভর্নমেন্টের যদি 50% প্লাস বা 60% যদি তার বেঞ্চমার্ক যদি সে যদি অ্যাচিভ করতে পারে, 60% বা 70% যদি কেউ অ্যাচিভ করতে পারে, দ্যাট ইজ এ বেসিক্যালি ভেরি গুড পার্সেন্টেজ, আই পার্সোনালি ফিল। তো এখন ব্যাপার হলো, আপনি যদি এখানে লক্ষ্য করে দেখুন যে কয়েকটা স্কিম আছে, উজ্জ্বলা যোজনাই বলুন বা জনসুরক্ষা যোজনাই বলুন বা যে গরিব কল্যাণ যোজনাই বলুন, যাদেরকে দেওয়া হচ্ছে, আমি মাঝে মাঝে আবার একটু উল্টো করেও বলি যে গরিব কল্যাণ যোজনায় 80 কোটি লোক এটার কাভারেজ হবে। কয়দিন আগে নীতি আয়োগ যে একটা ডেটা রিলিজ করলো, তাতে দেখা যায় ভারতবর্ষে এখন গরিবী রেখার নিচে আছে প্রায় 14 কোটি লোক, 13.5 crore লোক নিচে আছে, ঠিক আছে। তার মানে কিন্তু 26% লোক নিচে আছে এখন, না জানি এক্সাক্ট ফিগারটা 13.14 কোটি এই ধরনের লোক, 13 কোটি লোক, ঠিক আছে। তার মানে কি আমার 80 কোটি লোককে আমি রেশন দিচ্ছি, তার মানে কি তো এপিএলদেরও দিচ্ছি, আমি এপিএলদেরকেও দিচ্ছি আমি, তো তার মানে কি, তা কেন দিচ্ছি এটা? দিস কোশ্চেন শুড বি আস্কড টু মেক देम হ্যাপি। এখন যদি ওভারঅল যদি এটাকে যদি উইথড্র করতে যায় গভর্নমেন্ট, আলটিমেটলি ইন পলিটিক্স ভোট ম্যাটার্স, ঠিক আছে। এটা এখন এই মুহূর্তে কোন একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। হ্যাঁ, আচ্ছা। এবং এটা তো এটা মানে আপনি লক্ষ্য করে দেখুন, মানে ডাটাগুলো কিরকম মানে কন্ট্রাডিক্ট করে। আমি নিজের নীতি আয়োগের রিপোর্ট আপনাদের এখানে আলাপ হয়েছিল, আমি এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই। তো যদি আমরা এই ফিগারটার সঙ্গে যদি বলি যে 80 কোটি লোককে আমি দিয়েছি, আপনি তাছাড়া যদি আয়ুষ্মান ভারতের কথা ধরি, 50 কোটি লোক নাকি তার আন্ডারে আছে, ঠিক আছে। জনসুরক্ষা অটল পেনশন যোজনা এবং যেটা বললাম সেটা 44 না 45 কোটি লোক তার আন্ডারে আছে। তো হু আর দে, তারা তো হিসাবে তো তারা তো দে শুড নট গেট, আচ্ছা, বাট কিন্তু তাদেরকে তো রাখা হয়েছে না। তো এখন এই প্রকল্পগুলোতে কোথাও কি একাধিক প্রকল্প দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে লোকের মনে থাকে। না, এই প্রকল্পগুলো কি শুধুই বিপিএল ক্যাটাগরির জন্য প্রকল্প, এরকম কি মানে মেনশন করা আছে? ধরুন আমি না ধরুন আয় বলে দেওয়া হয়েছে 5 লক্ষ বা 6 লক্ষ টাকা, ঠিক আছে, তো ওই আন্ডারে চলে আসে সবাই, ঠিক আছে। তো এখন মুশকিল হলো এই প্রকল্প অনেকগুলো আছে, প্রকল্প হয়তো এগুলো দিচ্ছে, কিন্তু শুধুই যে প্রকল্পেই নির্বাচন জেতা যাবে সেটাও কিন্তু মুখ্য কারণ না। ইট ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস, কিন্তু আরো অনেক কিছু ফ্যাক্টর তার মধ্যে আছে। আচ্ছা, এখন পবিত্রবাবু বলছিলেন যে রাম মন্দিরের কথা,
এখন যদি আপনি রাম মন্দিরের কথা লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষে এখন এই রাম মন্দির বা যেটা নাকি হিন্দুত্ব যে কথাটা কেন এলো, আপনি যদি ভারতবর্ষের যদি ইতিহাসটা লক্ষ্য করে দেখুন স্বাধীনতার পর থেকে, আপনি দেখবেন সব জায়গাতেই কিন্তু একটা তোষণ রাজনীতি ছিল। ঠিক আছে, যখন নাকি দেখলো যে তোষণ রাজনীতি পরিমাণে বেড়ে গেল, মাইনরিটিদের তোষণ আরম্ভ হলো, তখন মেজরিটেরিয়ানরা তখন দে স্টার্টেড ফিলিং আইসোলেটেড। এখন বিজেপি হ্যাজ বেসিক্যালি এক্সপ্লয়েটেড দিস কন্ডিশন। আচ্ছা, বিজেপি হ্যাজ এক্সপ্লয়েটেড দিস কন্ডিশন, এবং এটা তো সৃষ্টি করেছে কারা? পলিটিক্যাল পার্টিগুলি দিয়ে। পলিটিক্যাল, আমরা অনেক সময় বলি দে আর দ্য ভোট ব্যাংকস। আমরা কিন্তু সব পলিটিক্যাল পার্টি কিন্তু চাই যে একটা ভোট ব্যাংক করে রাখার জন্য। যেরকম হিন্দি বলয় আমরা বলছি ভোট ব্যাংক, হ্যাঁ, যেমন হিন্দি বলয়কে আমরা এখন বলছি যে বিজেপি ভোট ব্যাংক, হ্যাঁ, দক্ষিণ ভারতকে বলছি যে অ্যান্টি বিজেপি, অবিজেপি ভোট ব্যাংক। ত্রিপুরার নিগোষ্ঠী অংশে বলা হতো যে এটা লেফট ফ্রন্টের ভোট ব্যাংক, ভোট ব্যাংক। ঠিক আছে, তো এই যে এই সমস্ত কারণে আসলে যদি কনসাস লেভেলে বা যদি রেশনাল যদি লেভেলে চিন্তা না করে, যদি আমরা ওই শর্ট টার্ম বেনিফিট গুলোর কথা চিন্তা করে যদি আমরা রাজনীতিটা করি না, তাহলে দিস থিংস হ্যাপেন। এবং এটা যেটা এই যে রামলালা বা রাম মন্দির নিয়ে যে উন্মাদনাটা হয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষের যে ইতিহাসটাকে যদি আপনি লক্ষ্য করে দেখুন, তাহলে যদি স্বাধীনতার পরবর্তী পর থেকে, তাহলে কিন্তু এটা হবে অনেকেই ভাবছিল, অনেক বুদ্ধিজীবীরাই বলছিলেন এটা হবে। এখন আপনি রাম মন্দিরের যেই কেউ বিরোধিতা করবে, কে যাবে বা যাবে না, এটার একটা মানে একটা মানে কি হবে, হিন্দু বিরোধী একটা একটা তকমা লেগে যেতে পারে। তো সুতরাং একমাত্র এক দুটো পলিটিক্যাল পার্টি ছাড়া কিন্তু কেউ কিন্তু সেভাবে মুখ খুলেনি। কেউ হয়তো বলছে পরে যাব, প্রধানমন্ত্রীর সঙ্গে যাব না, পরে যাব। কেউ বলছে আমরা যাব না, এক দুটো দল বলেছে। তো এটা একটা বড় ব্যাপার আমার মনে হয়। এছাড়াও আরো অনেক ইস্যু আছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন ইস্যু আছে। এখন অনেক রাজনৈতিক দলই ধর্ম সংকটে পড়বে, কারণ ব্যক্তিগত স্তরে অনেকেই হয়তো বিভিন্ন পুজোয় যান, অনুষ্ঠানে যান, সেখানে রক্ষা করেন, কিন্তু এখন যেহেতু রাম মন্দিরে যেতে হচ্ছে বা নেমন্তন্ন হচ্ছে, সেখানে যেতে যদি যান যদি, তাহলে পলিটিক্যালি লস হবে, না গেলে অন্যরকম বিষয় হয়ে যাচ্ছে। দেখুন, ধর্ম সংকটে কিন্তু অনেক রাম মন্দির নিয়ে তো বিজেপি, কারণ ইট ওয়াজ দেয়ার ইলেকশন এজেন্ডা। আপনি যদি 3 তালাকি বলেন বা এব্রোগেশন অফ মানে 370 ধারা বাতিলের কথাই বলেন, বা 3 তালাকি বলেন, বা ইউনিফর্ম সিভিল কোডই বলেন, ঠিক আছে, এগুলো তো বিজেপি তার যা দলিল ছিল, ঠিক আছে, তার মধ্যে তো সে বলে এসেছে, হি উইল টেল, দে উইল টেল that these were our agenda and we have implemented it. Why they would not publicize it? They will definitely publicize it. এখন সাধারণ মানুষ কি দেখবে? সাধারণ মানুষ দেখবে ও ঠিক আছে। আর সেকেন্ড যে ফ্যাক্টরটা যেটা নাকি বিজেপিকে এগিয়ে রেখেছে, সেটা আমি পার্সোনালি মনে করি, সেটা হলো যে আপনি যদি লক্ষ্য করেন, বিরোধীরা ইউনাইটেড না, দ্য ইস্যুজ আর দেয়ার, ইস্যুজ আর দেয়ার। আপনি ইস্যু নেই বললে হবে না। উনি যে কথাটা বলছিলেন সিবিআই লাগায় বা ইডি লাগায়, বা এই কথাটা যেমন পার্সিয়ালি ট্রু, আবার এটাও তো সত্যি কথা যে বিরোধীরা ইউনাইটেড না। আর কংগ্রেস দীর্ঘদিন যাবৎ ওই যে হিন্দি বলে যে কথাটা বলে এলাম, যে তোষণ রাজনীতির ফলে কংগ্রেসের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে। আর হিন্দি বলে এবার যেহেতু যে এসপি বলুন বা ছোট ছোট আরএলপি বলুন বা রাজস্থানে বা কিছু কিছু পার্টির সঙ্গে আঘাত না করে, কংগ্রেস তো এখন বেসিক্যালি ব্যাকফুটে আছে। ভেবেছিল ওর বার্গেনিং পাওয়ার বাড়াবে, কিন্তু বার্গেনিং পাওয়ার বাড়াতে গিয়ে ও নিজে এখন ব্যাকফুটে আছে। এখন কংগ্রেস চাইছে কংগ্রেসকে টেনে তুলুক অন্যরা। এখন ওই অন্যরা যদি কংগ্রেসকে না টেনে তুলে, কারণ 14 এবং 2019-এ যে যখন সরাসরি যখন হেড টু হেড কন্টেস্ট হয় আমরা দেখেছি, সেখানে আপনার তো বিজেপি প্রায় 85% to 90% স্ট্রাইক রেটে, গতবার 92% স্ট্রাইক রেটে ওরা বেরিয়েছে। তো আপনি যদি হিন্দি বলে টোটাল সিট যদি লক্ষ্য করে দেখুন, প্রায় অ্যারাউন্ড 300। 300 সিটের মধ্যে বিজেপির যদি 85% যদি তার স্ট্রাইক রেট হয়, তাহলে মানে প্রায় 250 সিট তার কাছে আছে। এখন বলা যেতে পারে যদি এখন হয়তো কিছুটা হয়তো মহারাষ্ট্র বাদ দিয়ে, মহারাষ্ট্র পলিটিক্যাল সিনটা শুধু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু নয়তো অন্যান্য স্টেটগুলো মোটামুটি ভাবে তার পলিটিক্যাল ট্রেন্ড কিরকম হবে এটা কিন্তু সবাই কিন্তু রাজনীতিবিদ, যারা নাকি পলিটিক্যাল অ্যানালিস্ট আছে, ওনারা একটা প্রেডিকশন করছেন যে
দিস থিংস মে হ্যাপেন। বিভিন্ন জায়গায় যে এক্সিট পোল বা যা কিছু ওপিনিয়ন পোল যেগুলো দিচ্ছে, দিস আর বেসড অন দিস বেসিক্যালি দিস অ্যাজাম্পশনস, ঠিক আছে? ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ জায়গায় যে অনেকগুলো এমন সময় আমরা দেখি যে কিছু কিছু কেন্দ্রীয় প্রকল্প রয়েছে যেগুলো রাজ্য সরকাররা, যেখানে বিজেপি নেই সেসব রাজ্যে চালু হয় না। বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গকে ধরি উদাহরণস্বরূপ, সেখানে কেন্দ্র সরকারের প্রকল্প নেই, কিন্তু সমপর্যায়ের একটা প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রকল্পগুলোর লাভ তো সেখানকার রাজ্যবাসীরা পেল না, তাহলে কিন্তু অন্যান্য রাজ্যে এই প্রকল্পগুলোর লাভ পাচ্ছে। যেমন ছত্তিশগড় বোধহয় খুব সম্ভবত এই যে আবাস যোজনা স্কিমটা চালু করেনি। তাহলে এখন পশ্চিমবঙ্গে যেরকম আয়ুষ্মান ভারত নেই, সেখানে স্বাস্থ্যসাথী এরকম কোন একটা প্রকল্প চলছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার যারা ভোটাররা বা গণদেবতারা, ওনারা কোন দিকে প্রভাবিত হবে? মানে রাজ্য সরকারের প্রকল্পগুলোতে প্রভাবিত হবেন, নাকি অন্য রাজ্যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো ভালো চলছে আমাদের এখানে নেই, তার জন্য এটা বিরূপ প্রতিক্রিয়া রাজ্য সরকারের প্রতি হবে? এখন তো ট্রেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যে যখন বিধানসভা ভোট হয় তখন একরকম ভোট হয়, আবার যখন লোকসভা ভোট হয় তখন আবার অন্যদিকে চলে যায়। দক্ষিণ ভারত ছাড়া উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত সব জায়গাতে এরকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে রাজ্যের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে তার যে বেনিফিট কত সংখ্যক মানুষ পাচ্ছে সেই হিসাব নিকাশগুলি বিধানসভা ইলেকশনে হয়। যখন লোকসভা ইলেকশন হয় তখন জাতীয়তাবাদ একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ধর্মীয় জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ, এগুলি মানে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখন। তো সেখানে আসলে এই প্রকল্পগুলি কতটা আসলে সেখানে থাকছে, মানে রাজ্যের প্রকল্পগুলি সেখানে থাকছে না। রাজ্যের প্রকল্প আসলে কেন্দ্রীয় প্রকল্পকেই রাজ্যের নাম দিয়ে চালানো হচ্ছে। ঠিক যেরকম ইন্দিরা আবাস যোজনা হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখন মোদী আবাস যোজনা হয়ে যেতে পারে। তো এরকম ভাবে কি হচ্ছে, নাম পাল্টে পাল্টে এগুলি করা হচ্ছে, যার যার সুবিধার জন্য সেটা নাম পাল্টে ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সেটা করছে। রাজ্যের প্রকল্পগুলি আসলে অনেকগুলি কেন্দ্রীয় টাকাতেই চলে, কিন্তু নাম দেওয়া হয়, যেমন কন্যাশ্রী প্রকল্প তৃণমূলের চলছে কলকাতা আরে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? তো এরকম ভাবে নাম পাল্টে দেওয়া হয়। এখন প্রকল্পগুলির অনেক গল্প আছে। সে কি হচ্ছে, প্রকল্পের ক্ষেত্রে তো বারবারই অভিযোগ ওঠে যে প্রকল্পের যে টাকা পয়সা আসে সেটা তৃণমূল স্তরে অনেক মানে ফিল্টার হয়ে হয়ে তারপর সেই টাকাটা যাচ্ছে, মানে কাটমানি হয়ে 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 যাচ্ছে। আজকে এটা নিয়েই তো এখন ইডি যে এখন পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে তার যে কার্যক্রম চালাচ্ছে। প্রশ্ন তো এটা আছে, গোলমাল তো আছে বলে ইডি আছে, গোলমাল নেই এরকম না ব্যাপারটা। অর্থনৈতিকভাবে নানা রকম দুর্নীতি আছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে একতরফা হচ্ছে। অর্থাৎ শাসক দল মানে কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে ইডি কোনো ভূমিকা রাখছে না, শুধুমাত্র বিরোধী যে দল আছে, বিরোধী শাসক যারা আছে যে যে জায়গায়, সেখানে ইডি তার মানে কার্যক্রম চালাচ্ছে। ফলে কি হচ্ছে, পুরো ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে। কারণ টাকা পয়সা যদি লুটপাট না করে তাহলে ইলেকশনটা গাইবে কি করে? প্রত্যেকটি রাজনৈতিক দলই তো আর্থিক দুর্নীতিতে যুক্ত, নাহলে এই অর্থের যোগান কোথা থেকে আসে? এখন প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়া হয়েছে অর্থনৈতিক দুর্নীতিকে, যেমন এই যে ইলেকটোরাল বন্ড করা হয়েছে, তারপর আরো বিভিন্ন যে বিষয় করা হয়, মানে মানে সরাসরি ভাবে প্রাতিষ্ঠানিকতা দেওয়া হয়েছে দুর্নীতিকে। ইলেকটোরাল বন্ড একটা দুর্নীতিমূলক ব্যবস্থা, সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে একতরফা হয়ে যাচ্ছে পুরোটা। অর্থাৎ অর্থনৈতিক শক্তিতে অনেক বেশি বলিয়ান হয়ে যাচ্ছে শাসক দল, মানে কেন্দ্রীয় শাসক দল। কারণ সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তাদের ক্ষেত্রে তো কোনো ভূমিকা রাখবে না। এমনকি অন্য দল থেকে যখন ওদের দলে যোগ দেওয়া হয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি পরশুদিন কি হয়েছে, শারদ পাওয়ারের নাতি, তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টর রেড করেছে, কিন্তু এই শারদ পাওয়ারের দল থেকে যে ওরা যারা গেছে কি বলে এই অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, এদের সবার বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে তো কিছু হচ্ছে না। শুধুমাত্র যারা আছে এখনো মানে ওই শারদ পাওয়ারের এনসিপিতে, ওদের বিরুদ্ধে হচ্ছে। অর্থাৎ এটা তো আর নতুন করে বলার কিছু নেই, পরিষ্কার ব্যাপার হচ্ছে পুরোটাই একতরফা রাজনৈতিক মানে শাখা হয়ে গেছে এই সিবিআই, ইডি এগুলো। এখন কথা হচ্ছে উন্নয়ন প্রকল্প যদি হয়ে থাকে তাহলে এত এত অ্যাটাকের তো দরকার পড়তো না, কিন্তু মূল ব্যাপারটা কি হচ্ছে, অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ডিসব্যালেন্স হয়ে গেছে পুরো ব্যাপারটা। শাসক দল এখন প্রভূত সম্পত্তির মালিক হয়ে গেছে, আর বিরোধী পক্ষ যারা, সে রাজ্যে রাজ্যে যে ক্ষমতায় থাকে সেখান থেকে ওরা চাইবে কিছু লুটপাট করে নেওয়ার জন্য, কিন্তু সেটা করতে দিচ্ছে না। বিভিন্ন জায়গায় ক্রমাগত ব্যতিব্যস্ত করে রাখছে, এবং কোনো কেস শেষ পর্যন্ত বহুদূর যাচ্ছে না। কারণ কি হচ্ছে, আসলে চাপ সৃষ্টি করার জন্য এগুলো করা হচ্ছে। এই চাপ সৃষ্টি কেন করা হচ্ছে, তোমরা এই যে বলছেন না, স্যার বলছেন না যে জোট পাকাচ্ছে না, আইএনডিএ এর জোট বাঁধবে কি করে? আইএনডিএ এর প্রতিটা দলের বিরুদ্ধে ইডি এবং সিবিআই এবং ইনকাম ট্যাক্সের অ্যাকশন আছে। জোট বাঁধতে গেলে অ্যাকশন হচ্ছে, বসিয়ে দিচ্ছে। তৃণমূল যখনই জোট বাঁধতে যাবে বেশি করে, তখন তৃণমূলের বিরুদ্ধে অ্যাটাক হবে। আপ যখন জোট বাঁধতে, আপের বিরুদ্ধে অ্যাটাক হবে, পুরো আপেরকে জেল ঢুকিয়ে দেবে।
ঠিক সেরকম ভাবে মায়াবতীকে বসিয়ে দেওয়া হয়েছে। মায়াবতী যদি থাকতো আইএনডিআইতে, তাহলে ওই পশ্চিম উত্তর জোট হতো, অনেক বেশি শক্তিশালী হতো। কিন্তু এটা হতে পারবে না, কারণ মায়াবতীকে যেই মাত্র আসবে, যেমন আছে জগনমোহন রেড্ডি, যদি কোনোভাবে যদি আইএনডিতে জোট হয়, তাহলে জগনমোহন রেড্ডির এগেনস্টে অ্যাকশন হবে, বিজেডির এগেনস্টে অ্যাকশন হবে। তো ফলে এইভাবে তো প্রতিটা জোট বাঁধার রাস্তাটাকে বন্ধ করে রাখা আছে, এবং এইভাবে কি হচ্ছে পুরো একতরফা, এবং এখানে কোনোখানে গিয়ে বিচার পাওয়া যাচ্ছে না। যেমন বিচার ব্যবস্থার কাছে যখন যাওয়া হয়েছিল ইডি অ্যাকশন নিয়ে, তখন বলেছিল স্পেসিফিক কেস নিয়ে আসুন। এবার যখন সঞ্জয় সিং এর ক্ষেত্রে স্পেসিফিক কেস নিয়ে যাওয়া হলো, তখন বিচার ব্যবস্থা বললো না, তার মধ্যে কোনো গোলমাল থাকতে পারে। অর্থাৎ সব মানে এই ধরনের ব্যাপারটা আসছে এখানে। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে কোনোখানেই গিয়ে কোনো দরজায় কোরআনের কোনো লাভ হচ্ছে না বিরোধী দলের। এমনকি বিচার ব্যবস্থার কাছে গিয়ে প্রতিটা ক্ষেত্রে হারছে। প্রতিটা ক্ষেত্রে যতগুলো মানে কেস করা হয়েছে সবটা ক্ষেত্রে হারছে, এবং শাসক দল প্রতিটা ক্ষেত্রে তাদের পক্ষে গেছে। ফলে আরো বেশি প্রচারের সুযোগ হয়ে গেছে যে আমরা যা করছি সব আইনত বৈধভাবে করছি, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে। এবার আমি এর বিস্তৃত প্রসঙ্গে যাচ্ছি না, মূল কথাটা হচ্ছে পুরো একতরফা হয়ে গেছে পুরো ব্যাপারটা। এখানে উন্নয়ন প্রকল্প নিয়ে যদি আবার পরিশেষে আসি, উন্নয়ন প্রকল্প যত সংখ্যক মানুষের মধ্যে প্রভাবিত করবে ইলেকশনের জন্য, তত সংখ্যক মানুষ মানে দিয়ে ভোট ব্যবস্থাটাকে পুরোটাকে কন্ট্রোল করা যাবে না। অর্থাৎ বিজেপির উইন হবে সে ব্যাপারে বলা যায় যে 90% নিশ্চিত, আমরা সবাই নিশ্চিত, এবং 300 কেন 350 আসনে পেয়ে যেতে পারে, এবং সেটা রাম মন্দিরের জোয়ারে পাবে রাজনৈতিকভাবে। শুধু প্রকল্পের প্রভাবিত করার জন্য সেটা দিয়ে হবে না। প্রকল্প আছে, তার সুফলও কিছু মানুষ পেয়েছে, এবং সেটা দিয়ে ইলেকশন গাওয়া যাবে না। সেটাতে কিছু সংখ্যক মানুষ প্রভাবিত হবে, কিন্তু ব্যাপক মানুষকে প্রভাবিত করার জন্য এই ধর্মীয় উন্মাদনা আছে, এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান মিডিয়া সবাইকে কন্ট্রোল করার ব্যাপার। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে স্যার, এটা ইলেকশনটা বিজেপি নিশ্চিতভাবে জিতবে বলেই মনে হচ্ছে। স্যার 1 মিনিট সময়ের মধ্যে, মানে যদি সংখ্যার বিচারে আমরা আবার পার্সেন্টেজের বিষয়ে যদি যাই, কত পার্সেন্টেজ এই শুধু প্রকল্পগুলোতে প্রভাবিত হয়ে ভোট জেতার জন্য কাজে আসবে বলে মনে হয়? না না, দেখুন আমি আপনাকে বলি, টোটাল বিজেপির যে একটা টোটাল বিজেপি বলি, এই যে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্য সরকারের বিজেপি শাসিত যে রাজ্যগুলির যে আসে, যদি আমরা লক্ষ্য করি, বিজেপি যে সমস্ত রাজ্যগুলোতে এখন আছে সেখানে ওদের ভোট যথেষ্টই পাবে। ওকে, সিকিউরড আছে, এখন আদার দেন মহারাষ্ট্র, ঠিক আছে। আর তাছাড়া বেটার করবে কর্ণাটক আমার মনে হয়, এবং হিমাচল প্রদেশে তো 4টেই সিট। পশ্চিমবঙ্গে দেখুন কি হবে বলা যাচ্ছে না, কারণ কি এটা জোটের উপর নির্ভর করবে। তো এখন এক্সিস্টিং যা পজিশন, তাতে ডেভেলপমেন্ট ওয়ার্কের যে ব্যাপারটা আছে, তো ডেভেলপমেন্ট ওয়ার্কে ধরুন আমার মনে হয় যে প্রায় 20 to 25% ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রকল্প যেগুলো আছে এগুলো একটা ফ্যাক্টর হবে, ঠিক আছে। এবং টোটাল যত লোক যারা সবাই পেয়েছে, যত লোককে নেটওয়ার্কের মধ্যে আনা হয়েছে, মানে সবাই তো 80 কোটি বলা হচ্ছে, 50 কোটি বলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখা যাবে যদি একটা কমন ফিগার যদি ধরেন, সেটা গিয়ে নিউক্লিয়াস 25 থেকে 30 কোটি লোকই হবে। বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো পেয়েছে। মানে যদি 80% লোক ভোট করে, তো 20 থেকে 25, মানে আমার যা ধারণা 20% to 25% বিজেপির মোটামুটি ভাবে প্রাইম মিনিস্টার স্পেস প্লাস প্রাইম মিনিস্টার বিভিন্ন প্রকল্প, প্রাইম মিনিস্টার স্পেস মানে কি, প্রাইম মিনিস্টার প্রকল্পগুলো যে মোদি গ্যারান্টি হিসাবে যেটাকে বলছি, সেজন্য 20-25%, আর বাকি ফ্যাক্টরটা অন্য কিছুর উপর নির্ভর করবে, যেটা যেটা বলছিলেন। 50% ভোট তো লাগে না। গত বছর 23 কোটি ভোট পেয়েছিল, তাতে কিন্তু তখন এনডিএ ছিল 353 খানা আসন কিন্তু পেয়ে গেছিল, ঠিক আছে, 23 কোটি ভোট পেয়েছিল। অর্থাৎ এতে কি হয়েছে, আসলে 50% টার্গেট হলেও না হলেও চলে। ভারতবর্ষের যে ভোট ব্যবস্থা, যে সাংবিধানিক কাঠামোতে যে ভোট ব্যবস্থা হয়, সেটাতে এরকমই ব্যবস্থা আছে যে কোনো সময়ই কেউ 50% ভোট পেয়ে ইলেকশন জেতেনি। কংগ্রেস আমলে হয়নি, এখনো হচ্ছে না। 30-35-40% ভোটই যথেষ্ট, এবং টার্গেট হিসেবে সেটা তুলে নিলেই হয়। এটা তুলে নেওয়ার জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, নানা রকম প্ল্যান আছে। তার মধ্যে একটা প্ল্যান হতে পারে উন্নয়নমূলক কাজ। সেসব প্ল্যান নিয়ে আমরা অন্য একদিন নিশ্চয়ই আলোচনা করতে পারি, কিন্তু আজ আমাদের যেটা আলোচনার বিষয় ছিল যে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো যারা পায়, বেনিফিশিয়ারি বা লাভার্থী আমরা বা সুবিধাভোগী যাদেরকেই বলি, এই প্রকল্পগুলো পাওয়ার পর, প্রকল্পের সুবিধাগুলো পাওয়ার পর ওনারা কতটুকু প্রভাবিত হন এবং সেটা ভোট বাক্সে কতটুকু প্রতিফলিত হয়, সেটাই নিয়ে কিন্তু আমাদের আজকে সংলাপ ছিল। আপনারা শুনলেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন। আজকে আমাদের ইউটিউবে নিউজ ভ্যানগার্ডের আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে গিয়ে আপনি জানাতে পারেন যে আপনি কি মনে করেন
প্রকল্পগুলোর সুবিধা পেয়ে মানুষ বা গণদেবতারা কতটা প্রভাবিত হন এবং সেটার প্রতিফলন দেখা যায় কিনা ভোট বাক্সে। অবশ্যই আমরা নানান বিষয় নিয়ে, যেহেতু লোকসভা ভোট একদম খুব বেশি আর সময় হয়তো বাকি নেই, যে কোনো সময় হয়তো দিনক্ষণ ঘোষণা হয়েও যেতে পারে, তার জন্য লোকসভা ভোটের নানান দিক নিয়ে আমরা আলোচনা করব, সংলাপ করব। আর পাশাপাশি আপনারা তো দেখছেন রাম মন্দির বলুন বা লোকসভা ভোটের অন্যান্য দিক বলুন, INDIA জোটের অবস্থান কি বলুন, সবকিছুরই নিউজ আপডেট এবং বিভিন্ন টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।